হাই, এনটি বাংলার পক্ষ থেকে আমি নীতিশচন্দ্র রায় সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। কেমন আছো শিক্ষার্থী বন্ধুরা? আশা করি সবাই সুস্থ আছো। আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব নবম দশম শ্রেণী রসায়ন বিজ্ঞান তৃতীয় অধ্যায় পদার্থের গঠন থেকে ইলেকট্রন বিন্যাস সম্পর্কে। ইতিপূর্বে এই অধ্যায়ের পর আমাদের 4টি টিউটোরিয়াল হয়ে গেছে। টিউটোরিয়ালগুলি যারা যারা এখনো দেখো নাই বা ভিডিওগুলি যারা যারা এখনো দেখো নাই তারা তারা ভিডিওগুলি দেখে নাও, তাহলে বর্তমান টিউটোরিয়ালগুলি বুঝতে তোমাদের অনেক সুবিধা হবে। আর যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আজ আমি তোমাদের সাথে এই ইলেকট্রন বিন্যাস কি, অরবিটাল কি, ইলেকট্রন বিন্যাসের নিয়মগুলি এবং ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম, এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি তোমাদের সাথে আমি আলোচনা করব। আমার চ্যানেলের সঙ্গেই থাকো। তাহলে চলো যাই আমাদের আজকের টিউটোরিয়ালে। এখন আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ইলেকট্রন বিন্যাস সম্পর্কে। দেখো, ইলেকট্রন বিন্যাস নিয়ে আমি তোমাদের সাথে এখন আলোচনা করব। ইলেকট্রন বিন্যাসটা কি? এই যে ইলেকট্রন বিন্যাসটা আসলে কি, এটা আমরা আগে জানবো সংজ্ঞা আকারে। একটি পরমাণুতে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন সমূহ বিভিন্ন শক্তি স্তরে বা উপশক্তি স্তরে কিভাবে অবস্থান করে তাকে ইলেকট্রন বিন্যাস বলে। অর্থাৎ আমরা জানি যে পরমাণুর কেন্দ্রে প্রোটন নিউট্রন থাকে, আর ইলেকট্রনগুলি তার চারিদিক দিয়ে ঘুরে বা পরিভ্রমণ করে বৃত্তাকার পথে। এই যে ইলেকট্রনগুলা একটি পরমাণুতে কিভাবে কোন অবস্থায় কিভাবে থেকে পরিভ্রমণ করে তাকে ইলেকট্রন বিন্যাস বলে। অর্থাৎ পরমাণুতে ইলেকট্রন সাজানো থাকে কিভাবে। দেখো, তোমরা জানো পরমাণুর একটি কেন্দ্র আছে। এই কেন্দ্রের চারিদিক দিয়ে নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলি ঘুরে। কেন্দ্রে থাকে প্রোটন আর নিউট্রন, আর ইলেকট্রনগুলি তার চারিদিক দিয়ে পরিভ্রমণ করে। এই ইলেকট্রনগুলি তার চারিদিক দিয়ে পরিভ্রমণ করে। আসলে এটা একটি স্তরে বা দ্বিতীয় স্তরে কোথায় কিভাবে পরিভ্রমণ করে তা যে চিত্রের মাধ্যমে বা যেভাবে দেখানো হয়, যে আরেকটি বৃত্তাকার পথ দিলাম আমি, যে এখানে ইলেকট্রনটা কিভাবে অবস্থান করবে তা থাকবে, কোথায় কিভাবে অবস্থান করে তা দেখানো হয়, তাকে ইলেকট্রন বিন্যাস বলে। ইলেকট্রন বিন্যাস সম্পর্কে তোমরা ধারণা পেলে যে ইলেকট্রনগুলো পরমাণুতে কোথায় কিভাবে অবস্থান করে তা বোঝানোর জন্য যে ব্যবস্থা বা প্রক্রিয়া, সেটাই হলো ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন সাজানো কোথায় কিভাবে অবস্থান। তাহলে তোমরা সংজ্ঞাটা একটু সুন্দরভাবে দেখে নাও। ইলেকট্রন বিন্যাস একটি পরমাণুতে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণায়মান ইলেকট্রন সমূহ তার বিভিন্ন শক্তি স্তরে ও উপস্তরে কিভাবে অবস্থান করে তাকে ইলেকট্রন বিন্যাস বলে। অর্থাৎ কোনো পরমাণুর বিভিন্ন স্তরে ইলেকট্রন কিভাবে আছে তার প্রকাশকে ইলেকট্রন বিন্যাস বলে। তোমরা চিত্রে দেখতে পাচ্ছ, দুটি চিত্র এখানে দিয়েছি আমি, যে ইলেকট্রনগুলা কিভাবে কোথায় অবস্থান করতেছে। তাহলে তোমরা ইলেকট্রন বিন্যাস সম্পর্কে জানতে পারলে, যে ইলেকট্রন বিন্যাস কি সে সম্পর্কে ধারণা পেলে। ইলেকট্রন বিন্যাস জানতে গেলে প্রথমে আমাদের শেল বা অরবিট সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন। তাহলে এখন তোমাদেরকে আমি অরবিট বা শেল সম্পর্কে ধারণা দিচ্ছি। দেখো, অরবিট বা শেল বা কক্ষপথ, এই সম্পর্কে তোমাদেরকে আমি ধারণা দেব। তোমরা জানো পরমাণুতে যে সকল ইলেকট্রন থাকে, এই ইলেকট্রনগুলা যথেচ্ছভাবে ঘুরতে পারে না। এটা কতগুলি সুনির্দিষ্ট নিয়ম মেনে চলে, অর্থাৎ কতগুলি সুনির্দিষ্ট কক্ষপথে এরা বৃত্তাকার কক্ষপথে ঘুরতে থাকে। এই কক্ষপথগুলিকে অর্থাৎ এই বৃত্তাকার কক্ষপথগুলিকে অরবিট, শেল, কক্ষপথ, প্রধান শেল বিভিন্ন নামে অভিহিত করা হয়। আর এই শেলটাকে আমরা এন দ্বারা প্রকাশ করা হয়। আর এন সমান সমান 1, 2, 3, 4 ইত্যাদি হতে পারে। এখানে 1 প্রথম শক্তি স্তর,
প্রথম শক্তি স্তরকে কে, এল, এম, এন ইত্যাদি দ্বারা বোঝানো হয়। তাহলে তোমরা বুঝতে পারতেছ এটা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এইভাবে এগুলি দেখানো হয়। প্রথম শক্তি স্তরকে কে, দ্বিতীয় শক্তি স্তরকে এল, তৃতীয় শক্তি স্তরকে এম, চতুর্থ শক্তি স্তরকে এন, এরকম ভাবে দেখানো হয়। তাহলে এই যে শক্তি স্তরে, আর কোন শক্তি স্তরে, এখানে আমি দুটি শক্তি স্তর দিয়েছি, মাঝখানে এটিকে কেন্দ্র নিউক্লিয়াস, তোমরা জানো এটি নিউক্লিয়াস, এটা নিউক্লিয়াস দেখানো হয়েছে। আর এইগুলি এক একটি কক্ষপথ, এগুলি এক একটি কক্ষপথ, কক্ষপথ বা অরবিট। এই অরবিটাল নিয়ে আমি পরবর্তীতে তোমাদের সাথে আলোচনা করব। কক্ষপথ, এই অরবিটাল নিয়ে আমি তোমাদের সাথে পরবর্তীতে আবার আলোচনা করব। তাহলে প্রথম স্তরটাকে বলা হচ্ছে এখানে কে, দ্বিতীয়টাকে নাম বলা হচ্ছে এল, এরকম ভাবে আরেকটি দিলে হবে এম, এরকম হতেই থাকবে। কোন শক্তি স্তরে কতটি ইলেকট্রন থাকবে, কোন শক্তি স্তরে কতটি ইলেকট্রন থাকবে তা একটা নির্দিষ্ট নিয়ম মেনে আছে। এই নিয়ম নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করছি। তার আগে কক্ষপথের সঙ্গে তোমরা একটু দেখে নাও। কক্ষপথ বা অরবিট, পরমাণুতে যে সকল ইলেকট্রন থাকে সেগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইচ্ছামতো যে কোনো কক্ষপথে ঘুরতে পারে না, শুধু নির্দিষ্ট ব্যাসার্ধের কতকগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ঘুরে। এই নির্দিষ্ট ব্যাসার্ধের অনুমোদিত বৃত্তাকার কক্ষপথগুলোকে অনুমোদিত কক্ষপথ বা প্রধান শক্তি স্তর বা কক্ষপথ বা শেল বা অরবিট বা স্থির কক্ষপথ বলে। স্থির কক্ষপথকে এন দ্বারা প্রকাশ করা হয়, এন ইকুয়াল টু 1, 2, 3, 4 ইত্যাদি। অন্যভাবে বলা যায় এন সমান 1 হলে কে প্রধান শক্তি স্তর, এন সমান 2 হলে এল প্রধান শক্তি স্তর, এন সমান 3 হলে এম প্রধান শক্তি স্তর, এন সমান 4 হলে ক্যাপিটাল এন প্রধান শক্তি স্তর ইত্যাদি, এইভাবে বোঝানো যায়। তাহলে তোমরা বুঝতে পারলে যে কিভাবে কক্ষপথগুলো আমরা নামকরণ করলাম, সেটা কি বুঝতে পেরেছ? আর কোন কক্ষপথে কতগুলি ইলেকট্রন থাকবে সে সম্পর্কে এখন আমি তোমাদের সাথে আলোচনা। দেখো, একটি পরমাণুর নিউক্লিয়াস থাকে, আর নিউক্লিয়াসের চারিদিক দিয়ে ইলেকট্রন একটা করে নির্দিষ্ট কক্ষপথ দিচ্ছে। এখানে আমি এখানে 3টি কক্ষপথ দিলাম, মাঝখানে প্লাস চিহ্ন দিলাম, অর্থাৎ নিউক্লিয়াস বোঝালাম, একটা দ্বারা নিউক্লিয়াস বোঝালাম। তাহলে এইটি সেল নাম্বার 1, অর্থাৎ প্রথম শক্তি স্তর, যাকে কে দ্বারা প্রকাশ করা হয়। এটা দ্বিতীয় শক্তি স্তর, যাকে এল দ্বারা প্রকাশ করা হয়। এটা তৃতীয় শক্তি স্তর, যাকে এম দ্বারা প্রকাশ করা হয়। এই কক্ষপথগুলিতে ইলেকট্রন কোনটিতে কতটি থাকবে সেই সম্পর্কে আমাদের এখন জানার বিষয়। বিজ্ঞানী বিউরি কোন কক্ষপথে কতগুলি ইলেকট্রন থাকবে তা একটি সূত্রের সাহায্যে সূত্র দিয়ে গেছেন। সূত্রটি হচ্ছে 2n²। এখানে এই n সমান তোমাদের জানাই আছে যে প্রধান কক্ষপথ 1, 2, 3 ইত্যাদি, এগুলি এক একটি সেল। তাই যদি হয় তাহলে দেখো, প্রথম শক্তি স্তর বা কে সেলে থাকবে তাহলে 2n² যদি হয়ে থাকে সমান দেখো 2 গুণন, তাহলে এখানে n ইকুয়াল টু 1, প্রথম তার উপর স্কোয়ার সমান 2 গুণন 1 সমান 2, দুটি। বুঝতে পারলে? তাহলে প্রথম শক্তি স্তরে আমাদের ইলেকট্রন থাকবে 2টি, এটা বুঝতে পারলে। দ্বিতীয় শক্তি
শক্তি স্তর যেটাকে এল বলা হয়, এল এর ইলেকট্রন সংখ্যা থাকবে 2 গুণন 2 এর উপর স্কয়ার সমান 2 গুণন 4 ইকুয়াল টু 8, 8টি। অর্থাৎ সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে 8টি। দ্বিতীয় শেলে সর্বোচ্চ 8টি ইলেকট্রন ধারণ ক্ষমতা আছে। তা দ্বিতীয় শেলে যখন আমরা ইলেকট্রন দিব তখন, তবে ইলেকট্রনগুলো তোমরা জানো যে জোড়ায় জোড়ায় থাকে। কেন থাকে এগুলি নিয়ে আমি পরে ব্যাখ্যা করছি তোমাদের সঙ্গে। এইরকম সর্বোচ্চ 8টি ইলেকট্রন থাকতে পারে, 8টি ইলেকট্রন থাকতে পারে। এখন তৃতীয় শেলে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকবে তোমরা একটু বের করো। তৃতীয় শক্তি স্তর এম, এম শেলে কতটি ইলেকট্রন থাকবে? 2 গুণন 3 এর উপর স্কয়ার 2 গুণন 9 ইকুয়াল টু 18। তাহলে বুঝতেই পারতেছ যে তৃতীয় শেলে থাকলো 18টি। অনুরূপভাবে চতুর্থ শেলে শক্তি স্তর বা এন শেলে ইলেকট্রন সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে 2 গুণন 16 ইকুয়াল টু 32টি। তাহলে এই 32টি ইলেকট্রন সর্বোচ্চ থাকতে পারবে। তার সর্বোচ্চ এই তৃতীয় শেলে আমাদের ইলেকট্রন থাকবে 32টি, সর্বোচ্চ ইলেকট্রন থাকবে আমাদের 32টি। এরকম ভাবে 32টি ইলেকট্রন আমাদের এখানে সর্বোচ্চ থাকতে পারে। এরকম ভাবে পঞ্চম শেলে থাকবে, বুঝতে পারছো, 5 এর উপর স্কয়ার তার 50টি। ওইরকম ভাবে সূত্রের সাহায্যে তোমরা বের করতে পারো। তাহলে কোন শেলে কতটি ইলেকট্রন সর্বোচ্চ থাকতে পারে বিজ্ঞানী বিউরির সূত্র থেকে এবং বোরের যে প্রধান কক্ষপথ থেকে আমরা সেটি নির্ণয় করতে পারি। বিজ্ঞানী নিলস বোরের এবং আর্নেস্ট রাদারফোর্ডের পরমাণু মডেল, নিলস বোরের পরমাণু মডেল সম্পর্কে তোমাদের সাথে আমি আগে বিস্তারিত আলোচনা করেছি। আবারও বলছি, যারা যারা পূর্বের ভিডিওগুলি দেখো নাই, পূর্বের ভিডিওগুলি দেখে নাও, তাহলে বর্তমান টিউটোরিয়ালগুলি বুঝতে অনেক তোমাদের সুবিধা হবে। এখন তোমরা একটু দেখে নাও, পরমাণুর কোন প্রধান শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্রটি হলো 2n²। এখানে n সমান 1, 2, 3 ইত্যাদি। ব্যাখ্যায় দেখো, বিজ্ঞানী বিউরি 2n² সূত্রটি প্রদান করেন। এই সূত্র অনুসারে কোনো মৌলের পরমাণুর প্রথম শেলে অর্থাৎ শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 2n² সমান 2 গুণন 1 এর উপর স্কয়ার সমান 2 গুণন 1 ইকুয়াল টু 2। দ্বিতীয় শেলে শক্তি স্তর সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 2n² সমান 2 গুণন 2 এর উপর স্কয়ার ইকুয়াল টু 2 গুণন 4 ইকুয়াল টু 8। এইভাবে চতুর্থ শেল পর্যন্ত দেখানো হয়েছে। তোমরা তাহলে আরো ভালো করে বুঝতে পারলে জিনিসটা আমি তোমাদেরকে দেখালাম। আশা করি সবাই বুঝতে পেরেছো যে কোন শেলে কতটি ইলেকট্রন থাকবে। তাহলে বোরের পরমাণু মডেলে যে শক্তি স্তরের কথা বলা হয়েছে সেটি কিন্তু এই প্রধান শক্তি স্তরের কথাটাই বলা হয়েছে। প্রধান শক্তি স্তরটাকে আমরা অরবিট হিসেবে আখ্যায়িত করি। এই অরবিটাল নিয়ে আমি বলেছি, পরে আলোচনা করছি আরো। এখন আমি কয়েকটি মৌলের সাধারণ ইলেকট্রন বিন্যাসটা তোমাদেরকে আমি দেখাবো। বর্তমানে আমি তোমাদেরকে একটু সাধারণভাবে ইলেকট্রন বিন্যাস কিছু মৌলের দেখাবো, পরবর্তীতে আমি সূত্রের সাহায্যে জটিল জটিল মৌলগুলির ইলেকট্রন বিন্যাস তোমাদের সাথে আলোচনা করবো। আমার চ্যানেলের সাথেই থাকো। এখন তাহলে আমি তোমাদেরকে 1 থেকে 21 পর্যন্ত মৌলের সাধারণ নিয়মে ইলেকট্রন বিন্যাসটা দেখাচ্ছি। এরপর আমি তোমাদেরকে সূত্রের সাহায্যে দেখাবো। দেখো, ক্রমিক নাম, আচ্ছা, মৌলের নামের বদলে মৌলের প্রতীক দিলাম। আমি এখানে প্রতীক ব্যবহার করব। এখানে শেল কে, এল, এম, এন এ পর্যন্তই থাক। দেখো, আমরা জানি যে কোনো শেলে 2n² এতটি ইলেকট্রন থাকতে পারে সর্বোচ্চ। তো এখানে n ইকুয়াল টু 1, 2, 3 এরকম অনেক সংখ্যায় হতে পারে। তো এই যে এখন আমাদের প্রথম শেলে দেখাইছে 2টি, দ্বিতীয় শেলে 8টি, এরকম ভাবে দেখানো হয়েছে। অর্থাৎ এখানে এটি কিন্তু প্রথম শেল, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পর্যন্ত দেখালাম। এখন তোমরা দেখো
যে এই ইলেকট্রন বিন্যাস কত গুরুত্বপূর্ণ। এই ইলেকট্রন বিন্যাস থেকে আমরা মৌলের যোজন ইলেকট্রন নির্ণয় করতে পারি, পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করতে পারি, ধাতু না ধাতু সেগুলি নির্ণয় করতে পারি। এত গুরুত্বপূর্ণ। তোমরা একটু মনোযোগী হও, তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে ক্রমিক নাম্বারটি আমরা পারমাণবিক সংখ্যা আকারে প্রকাশ করে যাব, তাহলে তোমাদের বুঝতে একটু সুবিধা বেশি হবে। পারমাণবিক সংখ্যা বা ক্রমিক সংখ্যা 1, মৌল হাইড্রোজেন। ইলেকট্রন সংখ্যা, তাহলে পারমাণবিক সংখ্যার সমান ইলেকট্রন থাকে 1, প্রথম সেলে একটি। 2 নাম্বার হিলিয়াম, পারমাণবিক সংখ্যা 2, প্রথম সেলে 2টি। 3 নাম্বার লিথিয়াম, পারমাণবিক সংখ্যা 3, তাই না? তাহলে এখানে তো আমরা 3টি দিতে পারি না, কারণ যে কোনো প্রথম সেলে 2টির বেশি ইলেকট্রন গ্রহণ করতে পারে না। তাহলে এখানে 2 দিলাম, দ্বিতীয় সেলে গেল 1টি। 4 বেরিলিয়াম, এখানে তাহলে 2, এখানে 2। 5 বোরন, বি, 2, 3। 6 কার্বন, 2, পরের ছেলে 4টি। 7 নাইট্রোজেন, 2, 5। 8 অক্সিজেন, 2, 6। 9 ক্লোরিন, 2, 7। 10 নিয়ন, 2, 8। 11 সোডিয়াম, 2, 8। তাহলে দ্বিতীয় সেলে তো 10টা হলো, এখানে ছিল 11টা। তাহলে পরবর্তীটা তো আর দ্বিতীয় সেলে নিতে পারবে না, কারণ আমরা জানি দ্বিতীয় সেলে 2 এনের মান 2 বসালে 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8-এর বেশি নিতে পারবে না। তাহলে তৃতীয় সেলে যে আমাদের আরেকটি ইলেকট্রন হচ্ছে। 12 ম্যাগনেসিয়াম, 2, 8, 2। 13 অ্যালুমিনিয়াম, 2, 8, 3। 14 সিলিকন, 2, 8, 4। 15 ফসফরাস, 2, 8, 5। 16 সালফার, 2, 8, 6। 17 ক্লোরিন, 2, 8, 7। 18 আর্গন, 2, 8, 8। 19 পটাশিয়াম, কে, 2, 8। এইবার দেখো এখানে তাহলে 9 থাকতেছে। 9 তো এখানে নিতেই পারে, মানে দ্বিতীয় সেলে 8টি, কিন্তু তৃতীয় সেলে তো আমাদের 18টি নিতে পারে। কিন্তু এখানে স্বাভাবিক হিসেবে আমরা বলি যে সুস্থিত অবস্থায় 8টি, আর পরবর্তীতে 1টি দিয়ে দেওয়া হয়। কিন্তু এটাই যে ব্যতিক্রম, এটা পরবর্তী আমি সূত্রের মাধ্যমে তোমাদেরকে আরো ক্লিয়ার করবো। এখানে 8, এখানে 18-এ 9 তো নিতেই পারে, কিন্তু না দিয়ে আমরা এখানে 1 এখানে যাই। কেন যাই এটা আমি ব্যাখ্যা করবো তোমাদের সাথে, আমার চ্যানেলের সঙ্গেই থাকো। এবার 20 ক্যালসিয়াম, 2, 8, 8, 2। এইবার 21 স্ক্যান্ডিয়াম, 2, 8। এখানে দেখো তাহলে এখানে তো 8 হওয়ার কথা, কিন্তু না হয়ে এখানে হবে 9, তারপরে 2। দেখো কি মজার ঘটনা, যে এখানে তাহলে এখানে আগেরটাতে এখানে গেল না, অথচ এখানে গেল। এইগুলি নিয়ে তোমাদেরকে যে সূত্রের সাহায্যে শিখাবো, অরবিটাল দিয়ে, অরবিটাল নেওয়ার পরবর্তীতে আমি আলোচনা করব। এই জিনিসগুলা আমাদের 20 পর্যন্ত মোটামুটি, অর্থাৎ 18 পর্যন্ত ঠিক থাকে, 19-এর থেকে আলাদা শুরু হয়। এইগুলি নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। আর এখানে দেখো একটা মজার বিষয় আছে, সেটি হচ্ছে সবগুলা ইলেকট্রনের, দেখো খুব মজার একটা জিনিস,
শেষ কক্ষপথের ইলেকট্রনগুলা আমি তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করতেছি, যে পরবর্তীতে তোমরা জানবে শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যাটাই হচ্ছে হলো যোজনী ইলেকট্রন। এই ইলেকট্রনগুলা বেশিরভাগ ক্ষেত্রে এখানে হাইড্রোজেন আর হিলিয়াম ব্যতীত যেগুলির শেষে 1 থেকে 3 পর্যন্ত আছে, হাইড্রোজেন আর হিলিয়াম ব্যতীত যেইগুলির শেষে ইলেকট্রন 1 থেকে 3 পর্যন্ত আছে সেইগুলি মনে করবে ধাতু, আর 5 থেকে 7 পর্যন্ত এইগুলি অধাতু। আর যাদের শেষে 8 কিন্তু হিলিয়াম ব্যতীত 8 আছে সেইগুলিকে মনে করবে নিষ্ক্রিয়, নিষ্ক্রিয় অর্থাৎ এগুলি নিষ্ক্রিয় গ্যাস। আর যাদের শেষে 4 আছে এই 4-এর ক্ষেত্রে এখানে কার্বন ব্যতীত, কার্বন ছাড়া বেশিরভাগগুলাই উপধাতু, উপধাতু অর্থাৎ কখনো ধাতু যেটাকে অপধাতুও বলা হয়, উপধাতু কখনো ধাতু কখনো অধাতুর ন্যায় আচরণ করে। এই একটা মজার ঘটনা। তোমরা কিন্তু ইলেকট্রন বিন্যাসে বলতে পারবে কোনটি ধাতু কোনটি অধাতু। দেখো এই দুটি বাদ দাও, তাহলে লিথিয়াম থেকে শুরু করো। এই যে 1 2 3 এই 3টা ধাতু, 4 5 6 7 এই কয়েকটা অধাতু। আর এই কার্বন বলেছি কার্বন অধাতুর ভিতর, কার্বন অধাতুর ভিতর। আবার এই যে 8 এই 8 নিষ্ক্রিয়, এখানে এটাও কিন্তু নিষ্ক্রিয়, এটাও নিষ্ক্রিয়, ওটা নিষ্ক্রিয়, এইটা নিষ্ক্রিয়, এই দুটা নিষ্ক্রিয় আছে, আর একটা নিষ্ক্রিয় আছে এই অর্থাৎ হিলিয়াম নিয়ন আর্গন, 3টে এখানে নিষ্ক্রিয়। আর বাকিগুলা 1 থেকে 3 পর্যন্ত বলেছি ধাতু, আর 5 থেকে 7 পর্যন্ত অধাতু, 4 থাকলে উপধাতু। যেমন এখানে সিলিকন, সিলিকন কখনো ধাতু কখনো অধাতুর নিয়ে আচরণ করে, সেজন্য সিলিকনকে উপধাতু বলা হয়। এই শেষে 4টি দেখো ইলেকট্রন আছে, এগুলো আরো পরবর্তীতে তোমরা আরো বিস্তারিত জানতে পারবে। আরেকটা মজার ঘটনা, এই ধাতু সময়ের ক্ষেত্রে, ধাতুর সময়ের ক্ষেত্রে শেষে কক্ষপথে যে কয়েকটি ইলেকট্রন থাকে, যে কয়েকটি ইলেকট্রন থাকে অর্থাৎ 1 থেকে 3 পর্যন্ত যোজনী তাদের ওই 1 থেকে 3 পর্যন্তই হয়, এটা মজার ঘটনা। আর অধাতুর ক্ষেত্রে সাধারণত 8- করতে হয়, 8-এর ভিতরতে বাদ দেওয়া যে করে, যেমন এখানে 5 বাদ দেওয়া থাকে 3, অনেক ক্ষেত্রে 3 5 যেটাতে একাধিক যোজনী প্রদর্শিত হয়। যার 7 আছে তার বাদ দিলে যোজনী 1 হবে, যার 6 আছে এখানে যেমন অক্সিজেনের 6 আছে আর যোজনী 2, তাহলে এখান থেকে যদি আমরা 6 বাদ দিই তাহলে হয় 2। এইভাবে দেখো যোজনীগুলো, অধাতুর যোজনীগুলো তোমরা কিন্তু নির্ণয় করতে পারতেছো। আর নিষ্ক্রিয় গ্যাসের যোজনী 8 থেকে 8 যদি আমরা মাইনাস করি তাহলে দেখো এটা পূর্ণ থাকার জন্য এটা যোজনী 0, এটা কোনো যোজনী নেই। আর উপধাতুর ক্ষেত্রে 4 4 এটা বাদ দিলেও যা হয়, আর এইটার ভিতর থেকে 4 মাইনাস করলেও যা হয়, সরাসরিও তাই হয়, সেই জন্য ওদের যোজনী 4 থাকে, তবে এদের একাধিক যোজনী প্রদর্শিত হয়। সেই সম্পর্কে তোমরা উপস্তর নিয়ে যখন আমি আলোচনা করব, অর্থাৎ অরবিট নিয়ে আমি আলোচনা করেছি, এখন এই যে অরবিটাল নিয়ে যখন আমি আলোচনা করব তখন সেই সম্পর্কে তোমরা ধারণা পেয়ে যাবে। আবার বিজোড় ইলেকট্রন নিয়ে যখন আলোচনা করবো তখন আরো পরবর্তীতে তখন আরো তোমাদের জ্ঞান বৃদ্ধি পাবে বা দক্ষতা বৃদ্ধি পাবে। তাহলে তোমরা বুঝতে পারলে যে কি করে ইলেকট্রন বিন্যাস থেকে হয়। আবার এই যে এখানে দেখো একটি সেল, প্রথম সেল, এলা কিন্তু সেল, এলা একটি সেল। প্রথম সেলে যারা আছে তারা বুঝবে পর্যায় সারণীর 1 নম্বর পর্যায়ে। দ্বিতীয় দুটা সেল যাদের আছে তারা বুঝবে যে দ্বিতীয় পর্যায়ে, 3টে থাকলে তৃতীয় পর্যায়ে, 4টে থাকলে চতুর্থ পর্যায়ে। আরো মজা যে লাস্ট ইলেকট্রন, যেমন এখানে 1 2 3 4 পটাশিয়ামের ক্ষেত্রে এখানে এই যে লাস্টে একটা ইলেকট্রন আছে তাহলে বুঝতে হবে চতুর্থ সেলের 1 নাম্বার গ্রুপ। ক্যালসিয়ামের ক্ষেত্রে চতুর্থ সেলের 2 নাম্বার গ্রুপ, তো এইগুলি ক্ষেত্রে তৃতীয় সেলের প্রথম গ্রুপ। তো এইরকম ভাবে সোডিয়াম তৃতীয় সেল পর্যায় সারণী তৃতীয় সেল প্রথম গ্রুপে গেলেই পাবে। যেদিন আমি পর্যায় সারণীতে গ্রুপে অবস্থান পড়াবো সেদিন দেখলে আরো ক্লিয়ার হয়ে গেছে তোমরা। খুব মজার ঘটনা এইগুলি, যার কারণে এই ইলেকট্রনের বিন্যাসের উপর সবকিছু নির্ভর করছে। আশা করি এগুলি তোমরা বুঝতে পেরেছ। আমি এখন তোমাদের সাথে উপস্তর অর্থাৎ অরবিটাল
অরবিট নিয়ে আমি মোটামুটি আলোচনা করছি, এবার অরবিটাল, এই অরবিটাল নিয়ে আলোচনা করে আমি তোমাদেরকে আরো একটু ক্লিয়ার করে করবো, অর্থাৎ উপস্তর সম্পর্কে তোমাদেরকে এখন আমি আলোচনা করব এবং ইলেকট্রন বিন্যাসটা কিভাবে করতে হয় সূত্রের সাহায্যে। সেখানে ব্যতিক্রম নাই, সব ধরনের মৌলেরই করতে পারবে। এখানে যেমন একটু ব্যতিক্রম দেখলে তোমরা পটাশিয়ামের ক্ষেত্রে এই ব্যতিক্রমগুলা থেকে কি ভাবে হয় সেগুলি সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়ে যাবে। আমার মনে হয় এটা নর্মালভাবে, এই নর্মালভাবে দেখানোর অর্থ আছে এখানে, আমি কেন দেখালাম ওটা তো আমি একবারই দেখাতে পারতাম, কিন্তু দেখা যায় যে যোজনী নির্ণয়ের ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে আমাদের তৃতীয় পর্যায়ে এইভাবে ইলেকট্রন বিন্যাসটা খুব তাড়াতাড়ি হয়। অর্থাৎ 20 পর্যন্ত তুমি, অর্থাৎ 18 বা 18 পর্যন্ত সরাসরি, আর 20 পর্যন্ত একটু দুটো খেয়াল রাখতে হয়, পটাশিয়াম আর ক্যালসিয়াম, তাহলে খুব তাড়াতাড়ি হয়। এই জন্য আমি পদ্ধতিটা দেখালাম। এখন আমি সূত্রের মাধ্যমে তোমাদেরকে এসপিডিএফ, উপস্তরে, অরবিটালে যা আছে এই সম্পর্কে ধারণা, আমার চ্যানেলের সঙ্গেই থাকো। এখন তোমাদের সঙ্গে আমি আলোচনা করব কোয়ান্টাম সংখ্যা নিয়ে। কোয়ান্টাম সংখ্যা, আসলে কোয়ান্টাম সংখ্যাটা আসলে কি? কোয়ান্টাম সংখ্যাটা হলো কি, আসলে কি সেল, প্রধান কোয়ান্টাম যখন বলা হয় তখন প্রধান সেলগুলোকে বা অরবিটগুলোকেই বোঝানো হয়। যে সংখ্যার মাধ্যমে পরমাণুতে ইলেকট্রন সমূহ কোথায় কিভাবে অবস্থান করছে তার সঠিক সংখ্যা এবং পূর্ণাঙ্গ রূপে বর্ণনা করা যায়, সেই সংখ্যাটাকে বলা হচ্ছে হলো কোয়ান্টাম সংখ্যা। এই কোয়ান্টাম সংখ্যাগুলা যে যখন আমরা একটা প্রধান সেল দেখাচ্ছি, তখন এই সেলে হয়তো 10টি ইলেকট্রন অবস্থান করছে বা 8টি ইলেকট্রন অবস্থান করছে বা 18টি ইলেকট্রন অবস্থান করছে। এই 18টি ইলেকট্রন কি এক জায়গাতেই আছে না কোথায় কিভাবে অবস্থান করবে সেই সম্পর্কে ধারণা দেওয়া হবে এটার মাধ্যমে। তোমরা জানো এইগুলির আবার একটা উপস্তর আছে, এই উপস্তরকে বলা হয় অরবিটাল। প্রধান স্তরটাকে বলা হয় অরবিট, আর উপস্তরগুলোকে বলা হয় অরবিটাল। এখানে কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে এসপিডিএফ তোমরা একটা পরিচিত আছো, এসপিডিএফ, এই তিনটি সংখ্যার সাথে তোমরা পরিচিত আছো। যে এসপিডিএফ, কারণ আমরা প্রধান সেলে জানি 2n স্কোয়ার সংখ্যক ইলেকট্রন থাকে। এই 2n স্কোয়ার সংখ্যক ইলেকট্রন আবার কিভাবে উপস্তরের সাথে জড়িত থাকে, উপস্তরকে আসলে স্মল এল দ্বারা, উপস্তরের মানটাকে স্মল এল দ্বারা প্রকাশ করা হয়, আর এই স্তরের মান 0 থেকে n-1 এই পর্যন্ত হতে পারে। সেই সম্পর্কে আমি তোমাদের সাথে পরে আলোচনা করছি। এসপিডিএফটা আসলে কি? এখানে এসটা হলো সার, পিটা হলো প্রিন্সিপাল, ডিটা হলো ডিফিউজ, এফটা হলো ফান্ডামেন্টাল। এই ফান্ডামেন্টাল, ডিফিউজ, প্রিন্সিপাল, সার, এই কয়েকটি উপস্তর নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। আর এই যে কোয়ান্টাম সংখ্যা, এই কোয়ান্টাম সংখ্যাকে প্রধান কোয়ান্টাম, 4টি কোয়ান্টাম সংখ্যা প্রধানত দেখা যায়। প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা, এই 4 ধরনের কোয়ান্টাম সংখ্যা আমরা দেখতে পাই। প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা আর স্পিন কোয়ান্টাম সংখ্যা, এই 4 ধরনের দেখা যায়, আর যেগুলি এসপিডিএফ এর সাথে সম্পর্ক আছে। তাহলে তোমরা এই কোয়ান্টাম সংখ্যাটা একটু দেখে নাও। কোয়ান্টাম সংখ্যা, যে সকল সংখ্যা দ্বারা পরমাণুর মধ্যে কোথায় কিভাবে ইলেকট্রনগুলো অবস্থান করবে তার সঠিক এবং পূর্ণাঙ্গ বর্ণনা দেওয়া যায় তাকে কোয়ান্টাম সংখ্যা বলে। শক্তির স্তরের ইলেকট্রন সংখ্যা 2n স্কোয়ার, এখানে n সমান সেলের সংখ্যা। উপস্তর এস সার, যাতে 2টি সর্বোচ্চ ইলেকট্রন ধারণ করতে পারে। পি প্রিন্সিপাল 6টি ধারণ করতে পারে। ডি ডিফিউজ 10টি ধারণ করতে পারে। এফ ফান্ডামেন্টাল 14টি ধারণ করতে পারে। আর কোয়ান্টাম সংখ্যা প্রধান 4টি, তার 4টি ভিত্তিতে প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা। তাহলে তোমরা কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে ধারণা পেলে, কি বুঝতে পারলে যে এসে সর্বোচ্চ 2টি ইলেকট্রন গ্রহণ করতে পারে, 6টি ইলেকট্রন গ্রহণ করতে পারে, 10টি ইলেকট্রন গ্রহণ করতে পারে আর 14টি ইলেকট্রন গ্রহণ করতে পারে। আসলে এইগুলির উপস্তরে একটা বিজোড় সংখ্যা মনে রাখো তোমরা, 1 3 5 7, 1 3 5 7 মনে করবে। এই 4টি সংখ্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণে বলা হলো যে এক একটি
উপস্তরে বা অরবিটালে মান যে এখানে 1, যে এই যে এল এর মানটা আমরা 1 পাবো, তাহলে এখানে দুটি ইলেকট্রন থাকতে পারে, এখানে 3টি, তাহলে 3 জোড়া। প্রথমে বলেছি ইলেকট্রন সিঙ্গেল সিঙ্গেল থাকতে পারে না, 3 দুগুণে 6টি, এখানে 5টি, 5 দুগুণে 10টি, এখানে 7টি, 7 দুগুণে 14টি। আরেকটি মজার ঘটনা আছে, তোমরা এই সংখ্যাগুলিকে যদি ধরো তোমাদের বাসার রুম এবং খাট হিসাব করো, প্রত্যেকটা খাটে 2 জন লোক থাকতে পারে। দেখো কারো এস সংখ্যক আছে, তার মানে তার কিন্তু একটা খাট আছে, তাহলে একটা খাটে সর্বোচ্চ কয়জন লোক থাকতে পারবে? তোমরা বুঝে গেলে 2 জন। যার পিটি আছে তার বুঝবে যে 3টি খাট আছে, সেখানে তাহলে 6 জন থাকতে পারবে। কেন এটা বুঝাচ্ছি, তোমাদের যখন ওই যে একাধিক যোজনী প্রদর্শিত হয়, কেন প্রদর্শিত হয় সেখানে খুব উপকার দেবে এই জিনিসটা। আর 5টি আছে তাহলে 10 জন লোক থাকতে পারবে, আর 7টি খাট আছে তাহলে এখানে এর বাড়িতে বা বাসায় 14 জন লোক থাকতে পারে। এইগুলি দেখবে কত কাজ দেবে এইগুলি যখন একাধিক যোজনী প্রদর্শনের ক্ষেত্রে যাবে। তাহলে তোমরা বুঝতে পারলে এসপিডিএফ সম্পর্কে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন গ্রহণ করতে পারে। তাহলে এখন যদি আমি প্রশ্ন করা হয় এস এর অরবিটাল, অরবিটাল মানে উপস্তরের গুলিকে বোঝানো হচ্ছে, বুঝতে পারলে এখানে অরবিটাল, যদি অরবিট আর অরবিটাল, যেটা আমি বারবার বলছিলাম যে অরবিট অরবিটাল, এই অরবিটালে তাহলে অরবিট নিয়ে আগে আলোচনা করছি, প্রধান শক্তি স্তর আর অরবিটাল উপশক্তি স্তর। এস এ কয়টি অরবিটাল আছে? পি এ কয়টি অরবিটাল আছে? 3টি। ডি এ কয়টি অরবিটাল আছে? 5টি। এফ এ কয়টি আছে? 7। অর্থাৎ বীজের সঙ্গে দেখো আমি আগেই বলেছি যে 1 3 5 7, তাহলে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা তোমরা অটোমেটিকলি দ্বিগুণ অর্থাৎ জোড়া জোড়া করলেই পেয়ে যাচ্ছ, 2টি, 6টি, 10টি এবং 14। ঠিক আছে, এখন এই যে এসপিডিএফ দিয়ে যে আমরা কোথায় কার কোন ছেলে আগে যাবে কোন ছেলে পরে যাবে, তোমরা জানো যে যে শক্তি স্তরে বা সেলের শক্তিটা কম থাকে সেখানে ইলেকট্রনটা আগে প্রবেশ করে, নিম্ন শক্তি স্তরে আগে প্রবেশ করে, তারপরে ঊর্ধ্ব শক্তি স্তরে প্রবেশ করে। তাহলে কে নিম্ন কে উচ্চ এটা দেখার জন্য আমি তোমাদের সাথে এখন সূত্র নিয়ে আলোচনা করছি। এখানে তোমাদের এই যে এসপিডিএফ এর যে হিসাবটা ছিল ওখান থেকে একটা হিসাব তোমাদেরকে টানে দেখাই যে দেখো প্রথম ছিল 1s, তারপর 2 নম্বরে 2s 2p, 3 নম্বরে 3s 3p 3d, তাহলে দেখো 1 2 1 2 3, তারপরে 4 4s 4p 4d 4f, ওইরকম 5s 5p 5d 5f, 6s 6p 6d 6f, 7s 7p 7d 7f, 8s। তো এখানে একটা ঘটনা আছে তোমাদের, যে ঘটনাটি তোমার এল এর সাথে সম্পর্ক আছে। ওই যে প্রধান উপস্তর যে আমি বলেছিলাম এল, এই স্মল এল এর সাথে একটা সম্পর্ক আছে, যে প্রথম স্তরে অর্থাৎ এস যেটা প্রথম উপস্তরে আর কি, উপস্তরে এই এস সমান কিন্তু আমাদের এই এস এ এই এল এর মানটা হয় 0, তারপরে দ্বিতীয় উপস্তর পিতে এসে এই এল এর মানটা হয় 0 1, তৃতীয়তে আসা এটা দ্বিতীয়, এটা তৃতীয়, ডিতে আসা এই এল সমান হয় 0 1 2, চতুর্থতে আসা এই এফ সমান এফে আসা এল 0 1 2 3, এইরকম ভাবে হতে থাকে। কিন্তু দেখা যায় যে 4 ভাবে গেলেই অটোমেটিকলি হয়ে যায়, সবগুলোই এর মাধ্যমে করা সম্ভব হয়। এ সম্পর্কে আরেকটু ধারণা দেব পরে, আমি আগে এখান থেকে তোমাদেরকে বোঝাইয়া দিই। দেখো তোমরা এখন একটি সূত্র আছে
সূত্রটি হচ্ছে 0, সবগুলি দুইবার করে বলবে। 0 প্রিয়া 0, প্রিয়া 0, আবার প্রিয়া 0 0, প্রিয়া 0, প্রিয়া 0, প্রিয়া 0। DPS, DPS খুলো, আবার DPS খুলো, খুলো, FDPS খুলো, FDPS খুলো, আবার FDPS খুলো। এখানে এই সম্পর্কটা দেখো আসে, আমরা যদি হিসাবটা করি এইখান থেকে এইভাবে দেখো, প্রত্যেকটার সাথে মিলে যাবে। তাহলে দেখো আমি কেন দেওয়া আছি এখানে, যে তোমাদেরকে এদের 0 0 এরই সঙ্গে দেখো মিলে যাবে এটার সাথে। একটু খেয়াল করে দেখো, এটা তোমরা এইভাবেও লাইনটা দিতে পারো, যে ওখান থেকে লিখে যাও যে 1s 2s 2p, তারপরে 3s 3p 4s 3d 4p 3d 4p 5s 4d 5p 6x, 4f 5d, তারপরে এখানে 5d পাওয়ার 6p 7s 5f 6d 7p আর 8s। তাহলে এই তিনটে খোলো শব্দগুলি, এই যে খোলো শব্দগুলি আছে, এই খোলো শব্দগুলি অতিরিক্ত হিসেবে ব্যবহার করা হয়েছে। তাছাড়া দেখো বাকিগুলির সাথে তোমরা মিলিয়ে নাও, তাহলেই বুঝতে পারবে যে কেন এভাবে লেখা হয়েছে। তাহলে দেখো 0 0, প্রিয়া 0, প্রিয়া 0, DPS খুলো, আবার DPS খুলো, FDPS খুলো, FDPS খুলো। দেখো মিলে গেল। তাহলে এখন এসে তোমাদের যখন সংখ্যাগুলি বসাবে, তখন প্রথম স্তরে 1s 2s 3s 4s 5s 6s 7s আর 8s, ব্যাস। এখন পিটা শুরু হচ্ছে দেখো 2 নম্বর থেকে, তাহলে 2p 3p 4p 5p 6p 7p। আবার দেখো ডিটা শুরু হচ্ছে 3 নাম্বার থেকে, তাহলে ডিটা শুরু হলো 3d 4d 5d 6d। আবার দেখো এফ শুরু হচ্ছে 4 নাম্বার থেকে, এফ
তাহলে 4f 5f প্লাস 4f 5f দেওয়া হয়ে গেল। এখন তোমরা এই চিহ্নের মাধ্যমে এটাকে দেখা দাও যে কে কার চাইতে বড়, অর্থাৎ বাম দিকের গুলো হলো নিম্ন স্তর আর ডানের গুলো হলো উপরের দিকের স্তর, উচ্চ স্তর। এইভাবে দেখো ওর সাথে মিলে গেছে। এখন দেখো ওর সাথে মিলে, দেখো যে হুবহু মিলে গেছে, ঠিক আছে না? তাহলে শুনো শুনো প্রিয়া শুনো, ডিপিএস খুলো, ডিপিএস খুলো, এফ ডিপিএস খুলো, এফ ডিপিএস খুলো, ব্যাস। এটাতে এইভাবে আমরা লিখতে পারি, কারণ অনেক সময় এটা করে এটা লিখতে অনেক সময় লেগে যায়, যার কারণে সরাসরি লিখে যাবে, মনে মনে সূত্রটা বলবে আর লিখে যাবে, যত সেল লাগবে তোমার তত পর্যন্ত যাবে। এইভাবে আমরা ইলেকট্রন বিন্যাসগুলো করতে পারি। এখন এখানে দেখো দেখো কিছু কিছু জায়গাতে সমস্যা আছে, যেমন এখানে দেখো এই যে 4 3Dর আগে পিছিয়ে হয়েছে, এখানে 4 যাওয়ার কথা, 3Dর এখানে আসার কথা, কেন আসলো না এই নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করব। তার আগে উপস্তর সম্পর্কে তোমাদের এবং ইলেকট্রন বিন্যাস সম্পর্কে তোমাদের সাথে এই চারটা সম্পর্কে একটু দেখাচ্ছি তোমাদেরকে। দেখো ইলেকট্রন বিন্যাস করার নিয়ম। পরমাণুতে ইলেকট্রন সময়ের বিন্যাস একটি সুনির্দিষ্ট নিয়ম মেনে চলে। নিয়মটি হলো 2n²। বিজ্ঞানী বিউরি এই সূত্রটি প্রদান করেন, যেখানে n হচ্ছে শক্তি স্তরের সংখ্যা, প্রধান শক্তি স্তর হলো কে, এল, এম, এন, ও ইত্যাদি, এবং প্রতিটি শক্তি স্তর আবার কতগুলো উপশক্তি স্তরে এসপি, ডিএফ, এবং আবার প্রত্যেকটি উপস্তরগুলো অরবিটাল থাকে, যেমন এস এ 1টি, পি এ 3টি, ডি এ 5টি এবং এফ এ 7টি অরবিটাল থাকে। প্রতিটি অরবিটাল সর্বোচ্চ 2টি ইলেকট্রন গ্রহণ করতে পারে। পাশের ছক থেকে ইলেকট্রন গ্রহণ ক্ষমতা নিম্নোক্তভাবে দেখানো হলো, তোমরা ছকে দেখতে পাচ্ছ, আচ্ছা যেটা আমি দেখাই দিছি যে 1s2s2p দেখানো হয়েছে, আর 1s2s2p 3s3p এই ধারাটি এখানে দেখানো হয়েছে, তোমরা দেখতে পেলে। আসলে কি জিনিসটা এখানে ক্লিয়ার হয়ে গেছে তোমরা? আসলে এটা সেদের ইলেকট্রন বিন্যাসের একটা নিয়ম। তাহলে ইলেকট্রন বিন্যাসের নিয়মটা নিয়ে তোমাদের সাথে কিন্তু আমি কিছুটা আলোচনা করেছি। তাহলে তোমরা বুঝতে পারলে যে এই যে এই ছক থেকে আমরা এই লাইনটা কি করে পেলাম। আমরা এখানে আমি নিচে লিখতে চাইছিলাম জন্য একটু চাপাচাপি হয়ে গেছে, জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো আসলে এই যে 1s এইগুলি যে লিখলাম, আমি কেন লিখলাম দেখো, কোথায় সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস, সোডিয়াম 11, তাহলে 11তে যখন আমরা দিব তখন আমরা দিব যে 0 0 প্রিয়া 0 প্রিয়া 0 দিলাম। তাহলে এই যে s1 s2s 3s, দেখো এখন এখানে ইলেকট্রন আছে 2টি, এখানে 2টি, এখানে আছে 6টি, আর এখানে আছে 1টি। তাহলে 6 6 10 একে 11, এই 11টি হয়ে গেল আমাদের ইলেকট্রন বিন্যাসটা। এটা কেসেল, এটা এল, এটা এম, অর্থাৎ প্রথম স্তরে আছে আমাদের দেখো 2টি, তারপরে দ্বিতীয় স্তরে আছে আমাদের ইলেকট্রন আছে 8টি, পরবর্তী স্তরে আছে ইলেকট্রন আছে 1টি। এই যে 2 8 1, এই হচ্ছে আমাদের ইলেকট্রন বিন্যাসগুলো এইভাবে আসবে। আর এখানে তো বলে গেলাম যে কেন 3Dর আগে 4s হলো, উল্টে গেল এখানে, যে 3D না যেতে কেন 4s এ গেল, এই সম্পর্কে আমি আগামী টিউটোরিয়ালে আমি তোমাদের সাথে আলোচনা করব। যেহেতু টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে যাচ্ছে, যার কারণে আমি টিউটোরিয়ালটি আর বড় করব না। এখানে আমি এই টিউটোরিয়ালের সেকেন্ড পার্ট অর্থাৎ দ্বিতীয় অংশ হিসেবে আরেকটি টিউটোরিয়াল তোমাদেরকে আমি দিব। ওই টিউটোরিয়ালে বাকি এই যে অরবিট ও অরবিটাল কি এই সম্পর্কে বিস্তারিত থাকবে, তাদের ভিতরে পার্থক্য থাকবে, উপস্তর সম্পর্কে অর্থাৎ অরবিটাল সম্পর্কে, এসপিডিএফ সম্পর্কে আরো ধারণা থাকবে, ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম নিয়মগুলি তোমাদেরকে দেখাবো, এবং কিভাবে ব্যতিক্রম নিয়মের মৌলগুলির ইলেকট্রন বিন্যাস করতে হয় সে সম্পর্কে আমি তোমাদেরকে ধারণা দেব। এবং আরো যেমন ক্রোমিয়াম, পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস কেন ব্যতিক্রমে এইগুলি, সে সম্পর্কে আমি তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব। আজকে আমি টিউটোরিয়ালটি এখানেই রাখছি, যেহেতু টিউটোরিয়ালটি বড় হয়ে গেল।
আজকে টিউটোরিয়ালটি যদি তোমাদের ভালো লাগে ভিডিওতে লাইক দিও এবং শেয়ার করো, যাতে তোমার বন্ধু বান্ধবেরা ভিডিওটি দেখতে পারে। যারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো। আর এই অধ্যায় সম্পর্কে আর তথ্য প্রয়োজন হলে আমার চ্যানেলে ডিসক্রিপশন বক্স থেকে ntbangla24.blogspot.com এই ওয়েব পেজে গিয়ে অনেক তথ্য আছে, ওখান থেকে তোমরা সংগ্রহ করতে পারো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশায় এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য এবং আগামী টিউটোরিয়াল দেখার আহ্বান জানিয়ে আমি আজকের মতন বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।